হ্যালো ফ্রেন্ডস। সো দুদিন আগে আমি তোমাদেরকে নবম শ্রেণীর অর্থাৎ ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান সাজেশন দিয়েছিলাম। সো তাই ভাবলাম ক্লাস 10-এরও আজকে সাজেশন তৈরি করিনি। সো আজকে আমরা ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করব। এখান থেকে আমি প্রতিটি অধ্যায় ভিত্তিক সাজেশন তোমাদের জন্য বানিয়েছি এবং প্রতিটি প্রশ্ন একদম ভালোভাবে খুঁজে খুঁজে বানানো হয়েছে। সো তাই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে এবং অন্যান্য আরও এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। সো আমরা এক এক করে সমস্ত কিছু আলোচনা করে নেব, প্রতিটি অধ্যায় থেকে আমরা আলোচনা করব, তাই তোমরা ধৈর্য ধরে পেশেন্স নিয়ে ভিডিওটিকে দেখো। সো ওয়েলকাম ব্যাক ইউর ফেভারিট ইউটিউব চ্যানেল ম্যাথস এডুকেশন। সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের এই যে রাসায়নিক গণনা চ্যাপ্টারটি রয়েছে এইখান থেকে তোমাদের জাস্ট অঙ্কই আসবে, ঠিক আছে? তা 3 নম্বরে অঙ্ক আসবে। তা 3 নম্বরে অঙ্ক তোমাদের যে কোনো অঙ্ক দিয়ে দিতে পারে। এইখানকার মধ্যে ধরো সাপোজ তোমরা একটাই দেখে নাও, 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত গ্রাম KClO3 উত্তপ্ত করতে হবে। ওকে, K = 39 বা 39। ওকে, এ ধরনের কোয়েশ্চেন তোমাদের ধরো এই কোয়েশ্চেনে ধরো পরীক্ষায় দিয়ে দিল, বাট তোমাদের এই যে 20 গ্রাম রয়েছে এটাকে চেঞ্জ করে দেবে। তারপরে এখানে K = 39 আছে, এটিকে চেঞ্জ করে দেবে। সেরকমভাবে প্রশ্ন তৈরি হয়। সো চলো 2 নম্বর কোয়েশ্চেনটা দেখি। কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশালে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? হ্যাঁ, আরেকটি কথা, এখান থেকে তোমাদের কমনও পড়ে যেতে পারে। আমি একেবারেই বলছি না যে না তোমাদের এখান থেকে কমন পড়বে না, বাট কমন পড়ে যাবে, কিন্তু চেঞ্জ করে দিতে পারে। সো তোমরা প্র্যাকটিসগুলিকে যদি ভালোভাবে করো তাহলে তোমরা অবশ্যই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। সো 3-এর 1 গ্রাম লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে কতটা ওজন হ্রাস পায়? লেড সমান 207। তারপর 4-এর এসটিপিতে 500 ml একটি গ্যাসের ভর 1.4634 গ্রাম, যদি এসটিপিতে H2S গ্যাসের ঘনত্ব 0.08987 GL-1 হয় তাহলে গ্যাসটির ঘনত্ব কত? তোমাদেরকে এই যে GL-1 বলছি আমি, এটা আই মনে হতে পারে, বাট এটা ফন্টের জন্য এরকম হয়ে গিয়েছে, এটা 1। ওকে, তারপর গ্যাসটির আণবিক ভর নির্ণয় করো। তারপর 5, একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ। কি 5 গুণ? গ্যাসটির বাষ্প ঘনত্ব ও আণবিক ভর কত? যদি মোলটি পরমাণুক হয় তাহলে মোলটির পারমাণবিক ভর কত? তারপর 6-এর 1 কিলোগ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে এসটিপিতে কত গ্রাম আয়তনের CO2 গ্যাস পাওয়া যাবে? তারপর 7-এর 27 ডিগ্রি সি এবং 750 চাপে 1 লিটার CO2 উৎপন্ন করতে কি পরিমাণ বিশুদ্ধ MgCO3 কে HCl এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে? সাপোজ ধরো এই কোয়েশ্চেনটি পড়ে গেল, বাট তোমাদের কী করবে, এগুলোকে চেঞ্জ করে দেবে। 27 ডিগ্রি আছে এখানে তোমাদের 18 ডিগ্রি করে দিতে পারে। তারপর 750 আছে এখানে 550 করে দিতে পারে। জাস্ট এগুলি একটু চেঞ্জেস করবে, তাছাড়া কিছুই নয়। তারপর 8, কত গ্রাম CaCO3 এর সাথে অতিরিক্ত পরিমাণ হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন করবে? এর দেওয়া আছে ক্যালসিয়াম 40 এবং C = 12। তারপর 9-এর 18 গ্রাম স্টিমকে লোহিত তপ্ত লোহার উপর দিয়ে চালনা করলে উত্তপ্ত H2 গ্যাসের আয়তন এসটিপিতে কত হবে? তারপর 10-এর 4 গ্রাম ম্যাগনেসিয়াম ফিতাকে অক্সিজেনের দহন করলে ভরের কি পরিবর্তন হবে? তারপর নেক্সট চ্যাপ্টার তাপের ঘটনাসমূহ। ফার্স্ট কোয়েশ্চেন, দ্বিধাতব পাত কাকে বলে? রিভেট করা দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন? 2 নম্বর কোয়েশ্চেন, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটি লেখো। পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.000019 ডিগ্রি C-1 বলতে কী বোঝো? এখানে দুটো কোয়েশ্চেন দেওয়া আছে। এরকমভাবে তোমাদের কোয়েশ্চেন হবে যে তোমাদের ধরো 2 নম্বরে একটা দেওয়া থাকবে, একটা 3 নম্বর, একটা 1 নম্বর দেওয়া থাকবে, দিয়ে টোটালি তোমাদের 3 নম্বর। যেমন কি 3-এটা দেখে নাও, গ্যাসের আয়তন গুণাঙ্ক কাকে বলে? এটা একটা কোয়েশ্চেন। আদর্শ গ্যাসের ক্ষেত্রে এর মান কত? এটা একটা কোয়েশ্চেন। তারপর 4-এ তামার তাপ পরিবাহিতাঙ্ক 385 Wm-1 K-1 বলতে কী বোঝো? -1 নয়, K- পাওয়ার দিয়ে 1 আছে। ওকে, কি তারপর পরের প্রশ্ন দেওয়া আছে সিজিএস পদ্ধতিতে এর মান কত হবে? চলো নেক্সট দেখে নিই। 5-এর দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি দ্বিধাতব পাতের উদাহরণ দিয়ে দেখাও। ভিন্ন ভিন্ন পদার্থের একই তাপমাত্রার বৃদ্ধিতে ভিন্ন ভিন্ন প্রসারণ হয়। দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো। তারপর 6, কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো? এর একক কী? তারপর 7, তাপ ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য উল্লেখ করো। উচ্চচাপে পরিবাহিতা বিশিষ্ট একটি ধাতুর নাম লেখো। তারপর 8, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, তাদের মধ্যে সম্পর্ক লেখো। তারপর 9, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো? এর একক কী? তারপর 10, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম এবং কেন? তারপর 11, কঠিন পদার্থের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক এর সংজ্ঞা দাও, ইহার গাণিতিক রূপটি লেখো।
অ্যান্ড তারপরের চ্যাপ্টার চলো তড়িৎ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ফার্স্ট কোয়েশ্চেন ওহমের সূত্রটি লেখো, আগে দেখে নেবে জাস্ট। তারপরে 2 কুলম্বের সূত্রটি লেখো, দেখে নিও। তারপর 3 এসআই পদ্ধতিতে আধানের একক কী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর 4 তড়িৎ বিভবের মাত্রা কী। তারপর 5 তড়িৎ বিভব এবং বিভব পার্থক্যের এসআই একক কী। তারপর 6 তড়িৎ প্রবাহ মাত্রা একটি কী রাশি, এর সিজিএস একক লেখো। তারপর 7 রোধের এসআই ও সিজিএস একক কী। তারপর 8 কোষের অভ্যন্তরীণ রোধের প্রভাবক বিষয়সমূহ আলোচনা করো। তারপর 9 পরিবাহী তারের দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উপাদান এবং উষ্ণতার উপর রোধের নির্ভরশীলতা আলোচনা করো। তারপর 10 তড়িৎ পরিবাহিতাঙ্ক কাকে বলে, এর সিজিএস ও এসআই একক কী। তারপর 11 অন্তরক কাকে বলে, দৈনন্দিন জীবনে এর ব্যবহারগুলি লেখো। তারপর 12 দৈনন্দিন জীবনে পরিবাহী ও অর্ধপরিবাহীর ব্যবহার লেখো। তারপর 13 বই যদি কি, সরি এখানে বই যদি হয়ে গেছে, এখানে হবে বৈদ্যুতিক হিটারের ব্যবহার লেখো। জুলের প্রথম সূত্রটি লেখো। তারপর 14 কার্যশক্তির ধারণা থেকে জুলের সূত্রের প্রতিষ্ঠা করো। তারপর 15 বৈদ্যুতিক বাতির বৈশিষ্ট্য লেখো। ফিউজ তারের একটি ব্যবহার লেখো। তারপর 16 বোর্ড কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর তড়িৎ ক্ষমতার এসআই একক কী। তারপর 17 যদি একটি তারের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 15 মিনিট ধরে হলে 1050 ক্যালোরি তাপ উৎপন্ন হয়, তাহলে তারের প্রান্তীয় বিভব প্রভেদ কত। তারপর 18 220 ভোল্টের থেকে 220 ভোল্ট এবং 60 ওয়াটের এবং 110 ভোল্ট আর 60 ওয়াটের বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো। এই অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ, দেখে যাবে। ওকে, চলো তোর থেকে এই অঙ্কগুলি খুবই আসে। তারপরে 19 একটি বাড়িতে 10টি 40 ওয়াটের বাতি এবং 5টি 80 ওয়াটের পাখা এবং একটি 80 ওয়াটের টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে। 30 দিনে মাসে ওই বাড়ির মাসিক শক্তি ব্যয় কত, প্রতি ইউনিটের দাম 6 টাকা হলে ওই মাসে বিদ্যুৎ বাবদ খরচ কত হবে। তারপরে 20 সিএফএল ল্যাম্পের তুলনায় এলইডি ব্যবহার সুবিধাগুলি লেখো। লাইট তারের রং কেমন। তারপরে 21 অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম কি, আর্থিং তারের রং কেমন। তারপর 22 দক্ষিণ মুষ্টি নিয়মটি কী, চৌম্বক ক্ষেত্রে এসআই একক কী। তারপর 23 ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি কী, ফ্যারাডের দ্বিতীয় সূত্রটি লেখো। তারপর 24 লেঞ্জের সূত্রটি লেখো, ডিসি অপেক্ষা এসি এর সুবিধা কেন। তারপরে 25 ডাইনামো ও মোটরের মধ্যে পার্থক্য লেখো। তারপরে 26 3 পিন প্লাগের আর্থ পিনটি মোটা ও বড় হবার কারণ কী। তারপর 27 গৃহ বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন। তড়িৎ আধানের একক কী। তারপর তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। ফার্স্ট কোয়েশ্চেন তড়িৎ লেপনে কাকে বলে, তড়িৎ লেপনের দুটি উদ্দেশ্য লেখো। 2 তামার ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কী কী ব্যবহার করা হয়। 3 তামার তড়িৎ শোধনে নিচের বিষয়গুলি উল্লেখ করো। ফার্স্ট বিষয় তড়িৎ বিশ্লেষ্য, 2 নম্বর বিষয় ক্যাথোড ও অ্যানোড, 3 নম্বর তড়িৎদ্বারের পরিচয়। তারপর 4 তড়িৎ বিশ্লেষণ প্রকৃতপক্ষে একটি জারণ বিজারণ ব্যাখ্যা করো, জারণ বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। তারপর 5 সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। তারপর 6 লোহার বস্তুর ওপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোডে তড়িৎ বিশ্লেষণ হিসাবে কী ব্যবহার করা হয়, অ্যানোড মাড কী। তারপর 7 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি কীভাবে অ্যালুমিনিয়ামে ধাতু নিষ্কাশন করা হয়, অ্যানোড মাডে কোন কোন মূল্যবান ধাতু থাকে। তারপর 8 তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে পার্থক্য লেখো। সোনার তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী নেওয়া হয়। তারপরে 9 কঠিন অবস্থায় NaCl এর তড়িৎ পরিবহন না করার কারণ কী। তারপর তারপরে একটা কোয়েশ্চেন রয়েছে, অ্যালুমিনিয়াম নিষ্কাশনে গ্রাফাইট দণ্ড কী হিসাবে কাজ করে। তারপর 10 গলিত অবস্থায় NaCl তড়িৎ পরিবহন করার কারণ কী। যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেই পাত্রটিকে কী বলে। তারপরে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। ফার্স্ট কোয়েশ্চেন লাইকার অ্যামোনিয়ার বোতল বরফে ঠান্ডা করে খুলতে হয় কেন, সালফান কী। তারপর 2 পরীক্ষাগারে গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন, লাইকার অ্যামোনিয়া কী। তারপর 3 আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে এর মধ্যে দিয়ে H2S গ্যাস চালনা করলে কী ঘটে, সমীকরণ সহ লেখো। নেসলার বিকারক কী, এরকমভাবে কেটে থাকবে তোমাদের। তারপর 4 সমীকরণ সহ দেখাও যে NH3 একটি বিজারক পদার্থ, উইলিয়ামের রাসায়নিক নাম কী। তারপর 5 লাইকার অ্যামোনিয়া এবং তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য লেখো, একটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম লেখো। তারপর 6 অ্যামোনিয়া শুষ্ককরণে গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন, কালা জ্বরের ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত যৌগটির নাম কী। তারপরে 7 H2P2O5 দ্বারা শুষ্ক করা হয় না কেন, নাইট্রোলিয়াম কী। তারপরে 8 বজ্রপাতের ফলে বায়ু নাইট্রোজেনের মাটিতে আবদ্ধকরণে কীভাবে হয়, অ্যামোনিয়া সংস্পর্শে নেসলার দ্রবণের বর্ণের কীরূপ পরিবর্তন হয়। তারপর 9 স্পর্শ পদ্ধতিতে SO2 এর থেকে H2SO4 প্রস্তুতির শর্ত সহ সমীকরণ দাও। ইউরিয়া তৈরিতে কোন গ্যাস কাজে লাগে। তারপর 10
অ্যামোনিয়া থেকে HNO3 প্রস্তুতি নীতি ও সমীকরণ উল্লেখ করো। নেসলার বিকারকের একটি ব্যবহার উল্লেখ করো। তারপর 11 হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির শর্ত সহ সমীকরণ দাও। উত্তপ্ত Cu এর উপর দিয়ে NH3 গ্যাস চালনা করলে কোন গ্যাস উৎপন্ন হয়। তারপর 12 ইউরিয়া শিল্প উৎপাদনের শর্ত সমিত সমীকরণ উল্লেখ করো। যদি কিছু ভুল আমি বা কিছু ভুল উচ্চারণ করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবে, ওকে, কারণ প্রচণ্ড লং ভিডিও হয়ে গেল এটা। তারপর ধাতুবিদ্যা চ্যাপ্টার, ওকে, এটা লাস্ট চ্যাপ্টার একদম। ফার্স্ট কোয়েশ্চেন, অ্যালুমিনিয়াম এবং ক্যালসিয়াম অক্সাইড থেকে কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম এবং ক্যালসিয়াম ধাতু নিষ্কাশন করা যায় না কেন? মরিচার সংকেত লেখো। 2 আর্দ্র বায়ুতে জিঙ্কের উজ্জ্বলতা হ্রাস পায় কেন? জার্মান সিলভারের কত শতাংশ সিলভার থাকে? তারপর 3 থার্মিট মিশ্রণ কী? থার্মিট পদ্ধতির বিজারক কী? তারপর 4 বায়ুতে ধাতব কপার রেখে দিলে কিছুদিন পর ওই কপার সবুজ হয়ে যায় কেন? রড আয়রনের কার্বনের পরিমাণ কত? 5 তামার একটি আকরিকের নাম লেখো। মরচে কী? অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম ও সংকেত উল্লেখ করো। 6 লোহাতে মরিচা কীভাবে পড়ে তার রাসায়নিক বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। গ্যালভানাইজেশন এর ক্ষেত্রে লোহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? তারপর 7 থার্মিট পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের নীতি ও সমীকরণ উল্লেখ করো। বক্সাইটের সংকেত কী? তারপর 8 CuSO4 দ্রবণের লোহার পেরেক রাখলে কী ঘটে? সমীকরণ সহ লেখো। ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত? তারপর 9 আকরিক থেকে ধাতু নিষ্কাশনের মূলত বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো। তারপর 10 CuSO4 এ জলীয় দ্রবণে Zn অর্থাৎ জিঙ্ক টুকরো যোগ করলে কী ঘটে? ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি জারণ বিজারণ প্রক্রিয়া। তারপরে 11 লোহার তৈরি জাহাজে তাড়াতাড়ি মরিচে পড়ে কেন? তারপরে 12 অ্যালুমিনিয়ামের একটি সংকর ধাতুর নাম ও সংকেত উল্লেখ করো। থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন দুটি ধাতুর নাম লেখো। সো এইগুলি ছিল তোমাদের আজকের সাজেশন। আশা করছি তোমাদেরকে ভালো লেগেছে। যদি একটু উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে অবশ্যই ভুলবে না, এবং যদি অন্যান্য বিষয়ের সাজেশনের প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আরেকটি কথা, আমি যে অনেক কিছু পড়ে গেলাম এখানকার মধ্যে সিরিয়াল নাম্বারে বা অন্যান্য বাক্যতে আমার কথার মাধ্যমে ভুল হয়ে আছে, আমি বুঝতে পেরেছি দু এক জায়গায়, তাই তোমরা একটু ইগনোর করবে এবং আমাকে ক্ষমা করবে। সো আজকের মতো এতটুকুই, টাটা।